আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের ইউনিট 1 সেন্স অফ সেলফ, এই ইউনিট 1 এর লিসন 3 যে কবিতাটা আছে, পয়েমটা ও মি ও লাইফ, আজকে এই কবিতাটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং কবিতার যে ভাবার্থ অর্থাৎ কবিতাটি দ্বারা লেখক বা কবি কি বুঝিয়েছেন এবং এই কবিতাটা কেন মনে হয় যে দুর্বোধ্য, এই কবিতাটা কোন অ্যাঙ্গেল থেকে পড়লে তোমাদের কাছে সহজভাবে বুঝতে পারবা এবং কবিতাটার মানে হিডেন যে মিনিংটা, সেই মিনিংটা তোমাদের কাছে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সবাই সাথে থাকবে এবং ক্লাসটি বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, তো চলো ক্লাসটি শুরু করা যাক। কবিতা শুরু করার আগে আমি তোমাদের বলে রাখি যে ওয়াল্ট হোয়াইটম্যান, এই যে কবি যা বা ভদ্রলোক, ইনি যখন কবিতা লিখছেন তখন ইনি মানে অনেক আগেই কবিতাটা লিখছেন। ঠিক আছে, ইনি এই কবিতাটা লিখছেন ইনার জীবন নিয়ে, মানে জীবনটা আসলে কেমন, ঠিক আছে, কোন পার্সপেক্টিভে আমরা চিন্তা ভাবনা করি আমাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, এর পাশাপাশি আমাদের জীবনে আমরা যে অনেক সময় হয় যে জীবনে হতাশা কাজ করে, বা অনেক সময় হয় যে আমরা জীবনে খুব হতাশ, আমাদের সাথে বারবার একটা জিনিস ঘটে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটা জিনিস চেঞ্জ করতে পারতেছি না। সাপোজ মনে করো তোমরা তোমাদের মানে ব্যাচমেট বা তোমরা সমাজে বা তোমাদের ক্লাসে বা তোমাদের স্কুলে বা যেখানেই হোক, অনেক সময় এরকম ফেস করো যে একটা জিনিস ওরা ভুল করতেছে, তারপরেও ওরা ওই ভুলটা নিয়ে বেঁচে থাকতেছে এবং ওই ভুলটাই সবার কাছে মানে সত্য হিসেবে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, বা এরকম হতে পারে যে তুমি একটা জিনিস সঠিক বাট তুমি পূর্ণাঙ্গ সুযোগ পাচ্ছ না, বা তোমার মধ্যে একটা ট্যালেন্ট আছে বা তোমার মধ্যে একটা প্রতিভা আছে, সেই প্রতিভা বিকাশের পূর্ণাঙ্গ সুযোগ তুমি পাচ্ছ না। ঠিক আছে, এই যে ভালনারেবল লাইফ, অর্থাৎ অনেক সময় কি যে তুমি কাউকে অবিশ্বাস করতেছো বাট দিন শেষে তার কাছ থেকে মানে তাকেই তোমার লাগতেছে কাছে, মানে মানে তার প্রতি তোমার নির্ভরশীলতা তৈরি হচ্ছে, তাকে দিয়ে কোনো কাজ করাচ্ছ। ঠিক আছে, কিন্তু তুমি তাকে বিশ্বাস করো না, কিন্তু তারপরেও তুমি তাকে দিয়ে সেই কাজটা করাচ্ছ। ঠিক আছে, আবার অনেক সময় হয় কি যে তুমি জানো যে এই কাজটা ভুল বাট তোমার সেটা মানে বাধ্যতামূলক করা লাগতেছে। ঠিক আছে, বেঁচে থাকার তাগিদে অথবা কোনো এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে যে ওই কাজটা তোমার করাই লাগবে। ঠিক আছে, তো এই সব বিষয়কে কেন্দ্র করে কবি তখন আর কি কবিতা লিখছেন। কবিতাটার নাম হচ্ছে ও মি ও লাইফ, অর্থাৎ আমি, আমার জীবন। ঠিক আছে, এখানে মনে করো তোমার এক্সক্লামেশন চিহ্ন আছে। ঠিক আছে, যে ওহ মি, ওহ লাইফ। ঠিক আছে, লিখছেন হচ্ছে কে, ওয়াল্ট হোয়াইটম্যান। ঠিক আছে, আচ্ছা চলো এবার কবিতাটার বিস্তারিত আমরা আলোচনায় যাই। এখানে বলা হয়েছে ও মি, ও আমি, মানে কবিতা এখানে কবি নিজেকে একটু হতাশার মধ্য দিয়ে আর কি কবিতাটা শুরু করেছেন, যে বলতেছে ওহ মি, আহ আমি, ওহ লাইফ, হায় জীবন, অফ দ্য কোয়েশ্চেন অফ দিস রিকোয়ারিং। ঠিক আছে, এই রিকোয়ারিং মানে হচ্ছে তোমার এখানে পুনরাবৃত্ত হওয়া বা বারবার ফিরে আসা বা বারবার নিজের কাছে প্রশ্ন করা। ঠিক আছে, মানে একটা জিনিস বারবার ফিরে আসতেছে, মানে কবি দেখো এখানে বলতেছে ওহ মি, হায় আমি, ওহ লাইফ, হায় রে জীবন, মানে উনি জীবন সম্পর্কে খুব মানে বিভ্রান্ত, ডিপ্রেসড, তখন উনি এগুলো বলতেছে। অফ দা কোয়েশ্চেন অফ দিস রিকার্ডিং, অর্থাৎ এই প্রশ্নগুলো তার কাছে বারবার ফিরে আসতেছে। ঠিক আছে, মানে একটা ভুল করছে, সে ভুল থেকে শিক্ষা নিছে বা একটা বিষয়ে কষ্ট পাইছে, সেই কষ্টটা থেকে সে ওভারকাম করছে, বাট ওই কষ্টটা আবার তার লাইফে আসতেছে। তখন মানুষ স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো বলে থাকে যে হায় রে আল্লাহ, আমার সাথেই কেন হয়, এ আমার কেমন জীবন। তো এই সেন্স থেকেই কবি বলতেছে ওহ মি ও লাইফ অফ দ্য কোয়েশ্চেন অফ দিস রিকার্ডিং। ঠিক আছে, এই মানে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোই কবির কাছে বারবার ফিরে আসে। তাদেরকে বলতে অফ দ্য এন্ডলেস টেন্স অফ ফেথনেস। ঠিক আছে, ফেথলেস অর্থাৎ বিশ্বাস, ফেথলেস মানে হচ্ছে বিশ্বাসহীনতা, মানে বিশ্বাস করতে পারে না এরকম। আর ট্রেন বলতে সাধারণত আমরা কি বলে থাকি, যানবাহন, কিন্তু দেখো এখানে যানবাহন বোঝানো হচ্ছে না। ঠিক আছে, এখানে এই সেন্টেন্সটার যে মিনিং, সেই মিনিং অনুযায়ী ট্রেন বলতে বোঝাচ্ছে সে শাড়ি, অর্থাৎ এই যে শাড়ি আছে শাড়ি বোঝাচ্ছে। ঠিক আছে, বারবার যে জিনিসটা ফিরে আসে, যেমন এখানে এই ওয়ার্ডের মানে কি, দ্য এন্ডলেস ট্রেন অফ দ্য ফেথলেস। ঠিক আছে, তো বলা হচ্ছে বিশ্বাসহীন মানুষের অনন্ত সারি, অর্থাৎ লেখক বা কবি এমন একটা সমাজে বা সোসাইটিতে বসবাস করে, ঠিক আছে, যেখানে মানুষ মানে উপর বিশ্বাস করা যায় না। হ্যাঁ, বিশ্বাসহীন মানুষ তোমাকে একটা আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই আশ্বাসটা এমন মানে তুমি তার প্রতি খুব ভরসা করে আসো যে হ্যাঁ আমাকে সে নিরাশ করবে না, কিন্তু তোমার মানে পিছনে সে তোমার সাথে মানে বিশ্বাসঘাতকতা করতেছে। ঠিক আছে, তো এই পার্সপেক্টিভে লেখক কবি বলেছে যে বিশ্বাসহীন মানুষের সারি অফ সিটিজ ফিল্ড উইথ দ্য পলিশ, অর্থাৎ
শহরগুলো নির্বোধ লোকদের দ্বারা ভরা, ঠিক আছে, ফলিশ মনেছেন এখানে নির্বোধ। হ্যাঁ, কবি কি বুঝাইছেন যে নির্বোধ লোক, ঠিক আছে, মানে যাদের উপর বিশ্বাস করা যায় না, এই লোকগুলো দিয়ে আমাদের সমাজ, আমাদের সোসাইটি, ঠিক আছে, আমাদের মনে করো শহর, আমাদের দেশ এরকম ভরা, ঠিক আছে, যাদের প্রতি তোমার কোনো বিন্দু মাত্র ভরসা নেই, কিন্তু তাদের প্রতি একটা মানুষ দুর্নীতি করতেছে, তুমি জানো যে লোকটা দুর্নীতিবাজ, তারপর তুমি তাকেই নির্বাচিত করতেছো ভোটে, ঠিক আছে, মানুষ তাদের করতেছে, অর্থাৎ এখানে নির্বোধতার পরিচয়, পুলিশনেসের পরিচয় দিচ্ছে, ঠিক আছে, এটা বুঝাইছে। আচ্ছা, এবার তারপরে লাইনে কবি কি বলছে দেখো, অফ মাইসেলফ ফরএভার রিপ্রোচিং মাইসেলফ, অর্থাৎ নিজেকেই বারবার আমি তিরস্কার করি। কেন তিরস্কার করি? কারণ যে আমিও ওই লোকদের মধ্যে একজন, মানে আমি সবকিছু জানি, কিন্তু আমিও ওই জিনিসটা, আমিও মানে তাদের সাথে আমি ইনভলভ, ঠিক আছে, আমিও এই সমাজের বাইরে আমি আসতে পারতেছি না। এই জন্য কবি বলতেছে অফ মাইসেলফ ফরএভার চিরকাল রিপ্রোচিং মাইসেলফ, অর্থাৎ আমি নিজেকেই নিজে বারবার তিরস্কার করে থাকি, ঠিক আছে। ফর হু মোর ফুলিশ দেন আই, মানে আমার থেকে কেই বা বেশি নির্বোধ আছে, ঠিক আছে, আমার থেকে গেই বা বেশি নির্বোধ আছে। এন্ড হু মোর ফেথলেস, অর্থাৎ আমার চেয়ে বেশি বিশ্বাসঘাতক আর কে, ঠিক আছে। এখানে কবি এটা তার মানে কষ্টের জায়গা থেকে বলতেছে, দেখো আমরা এই জিনিসটা আমরা জানি যে এইটা আমার সাথে খারাপ হচ্ছে, বা এটা আমি অন্যটা লোকের সাথে খারাপ করতেছি। সাপোজ মনে করো একটা লোক রে, তুমি মনে একটা লোক তোমার টাকা দিয়েছে, তুমি ঋণ আনছো, 5,000 টাকা ঋণ আনছো। এখন বিষয়টা আজকেন কি, তুমি ওই লোকটারে ফেরত দেওয়ার কথা, আজকেন উইথিন 1 মাসের মধ্যে তুমি টাকাটা ফেরত দিবা, কিন্তু তুমি দিচ্ছ না, তোমার কাছে টাকা আছে বাট তুমি ঘুরাচ্ছ। তো এই যে যে বিশ্বাসহীনতা তৈরি হয়েছে, ঠিক আছে, এবং ওই লোকটা বোকার মতো তোমাকে বিশ্বাস করে যাচ্ছে, এই সমাজে বসবাস করতে গেলে তুমিও একটা পর্যায়ে যায় ওরকম হয়ে যাচ্ছ। তো লেখক বা কবি এইখানে এই কথাটাই বলতেছে যে নিজেকেই বারবার আমি তিরস্কার করি, কারণ আমার চেয়ে বেশি নির্বোধ আর কে, অর্থাৎ কবিও বারবার ঠকে যাচ্ছে মানুষের কাছে, আবার কবিও ঠকাচ্ছে, বা কবিও কোনো কাজের মাধ্যমে অন্য মানুষের কষ্টের কারণ হচ্ছে। এই জন্য বলছে আমার চেয়ে বা বিশ্বাসঘাতক বাকি আর কে আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে লাইনটা দেখো, অফ আইজ দ্যাট ভেইনলি ক্রেপ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মিন, অর্থাৎ চোখগুলোর কথা যা আলো পাওয়ার জন্য নিরর্থক আকাঙ্ক্ষা করে। এখানে আলো বলতে কি বোঝা জানো? এই যে লাইট, লাইটটা হচ্ছে সত্য, ন্যায়, সত্য ন্যায়। মনে করো এমন একটা ইনক্লুসিভ সোসাইটি যেখানে তোমার সবাই খুব সুন্দর, ঠিক আছে, কেউ কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না, কেউ কাউকে হার্ট করে কথা বলে না, কেউ কাউকে ঠকায় না, ঠিক আছে, এমন একটা সুন্দর একটা লাইট বা মানে আলো আকাঙ্ক্ষা করে, ঠিক আছে, চোখগুলো, ছোট ছোট চোখ, অফ দা অবজেক্টস মিনস, অর্থাৎ তুচ্ছ বস্তুগুলোর জন্য। এখানে তুচ্ছ বস্তুগুলো বলতে বোঝাইছে, দেখো একটা সমাজে যখন ব্যাপক দুর্নীতি, অনিয়ম, ঠিক আছে, লুটপাট, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, মাদক, এই জিনিসগুলো বেড়ে যায়, বিশ্বাসহীনতা বেড়ে যায়, তখন ওই সমাজে তুমি মানে একটা সত্য কথা, ওটা কিন্তু তুচ্ছ হিসেবে আত্মপ্রকাশ করা, একটা ছোট্ট একটা বিষয়, ঠিক আছে, একজনের একটা উপকার করা, এটা কিন্তু তুচ্ছ একটা বস্তু হয়ে দাঁড়ায়। যে সমাজে যতটা নোংরামি দ্বারা ভরা, সেই সমাজে সত্য বা সুন্দর জিনিসটা ততটা তুচ্ছ। তো মিনস এখানে বলতে ওই তুচ্ছ বস্তুগুলোকেই বোঝানো হয়েছে, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো, ওই তুচ্ছ বস্তুগুলোকেই বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে দেখো, স্ট্রাগল এবার রিনিউয়ার্ড, এখানে বলছে চিরকাল নবায়িত, অর্থাৎ নবায়িত বা নতুন সংগ্রামের জন্য, অফ দ্য পোর রেজাল্ট অফ অল, সবকিছু দুঃখজনক ফলাফলের কথা। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদের একটু বলি, এই যে যে রিনিউয়ার্ড, ঠিক আছে, এখানে বিষয়টা আজকে কি, যখন কবি আর কি লিখেছেন, কবি যেহেতু যে ওয়াল্ট হোয়াইটম্যান, ঠিক আছে, এই কবি যখন এই কবিতাটা লিখেছেন এটা অনেক আগে, সাপোজ মানে আমাদের বাপদাদারও আগে, ঠিক আছে। তখন ইংলিশ লেখার একটা লেটার মানে লিটারেচারে একটা বিষয় ছিল যে RENEW, এখানে এই যে অ্যাপোস্ট্রফি দেখতেছো, এখানে ছিল হচ্ছে ই, ঠিক আছে, ই রে কেটে দিয়ে অ্যাপোস্ট্রফিতে ডি দিয়েছে, রিনিউয়ার্ড, ঠিক আছে, রিনিউড, ঠিক আছে, মানে ওই বিষয়টা আসছে তখন ওইভাবে লেখা হতো। হ্যাঁ, তো তারপর কি লেখছে দেখো, অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড অফ দ্য পোর রিজাল্টস অফ অল, বলতে চিরকাল আমরা যে নবায়িত নতুন সংগ্রামের জন্য চেষ্টা করি, কিন্তু সবকিছু দিন শেষে সবকিছুর একটা ফলাফলে মানে দুঃখজনক একটা ফলাফলে পরিণত হয়, ঠিক আছে। আমি চাচ্ছি যে আমার সোসাইটিতে কোনো সুদ থাকবে না, বা আমি চাচ্ছি আমার সোসাইটিতে কেউ কারোর কষ্ট দেবে না, বা আমি চাচ্ছি আমার সোসাইটিতে প্রতিবেশীর উপর কেউ কোনো নির্যাতন করবে না, বা দুর্বলের উপর কোনো জুলুম হবে না। কিন্তু দেখো, তুমি এমন একটা সমাজে বাস করো, বা এমন একটা জায়গায় পৃথিবীতে এমন একটা জায়গায় তুমি বাস করো যে তুমি
তুমি একার পক্ষে চেষ্টা করলে ওইটা হবে না, তোমার কালেকটিভ ভাবে চিন্তা করতে হবে। তো তুমি যদি একটা ইনিশিয়েটিভ নাও যে আমি আমার সমাজে ঋণ মানে সুদ চলতে দেবো না, মাদক চলতে দেবো না, কিন্তু তুমি ওই একার পক্ষে ওই কাজটা করে তুমি কোনো নির্দিষ্ট একটা ফলাফলে পৌঁছাতে পারবে না, সবকিছুর জন্য একটা দুঃখজনক একটা ফলাফল তৈরি হবে, ঠিক আছে? এবং মানুষ তোমার প্রতি ক্ষিপ্ত হবে। তো কবি এই কথাটাই ফুটায় তুলতেছিলেন, ঠিক আছে? তারপর বলছে, অফ দ্য প্লডিং অ্যান্ড sordid crowds I see around me, বলছে আমার চারপাশে দেখা কৃপণ ও নোংরা ভিড়গুলোর, অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, অর্থাৎ বাকি মানুষগুলোর জন্য শূন্য ও নিরর্থক বছরগুলোর কথা, উইথ দ্য রেস্ট মি ইন্টারওয়েন্ড, অর্থাৎ আমাকে যেগুলোর সাথে আমি নিজেকে জড়িয়ে পড়েছি, অর্থাৎ এই যে সে এক কথাই, অর্থাৎ আমার চারপাশে যে কৃপণ বা নোংরা মানুষের যে ভিড়গুলো, যে মানুষগুলো শূন্য নিরর্থক বছর, অর্থাৎ নিরর্থক বছর কি, যে বছরে মানে প্রতিবার একভাবেই চলে আসতেছে, একটা জায়গা বা একটা সোসাইটির সমাজের ব্যবস্থা একরকমই, তুমি চিন্তা করতে মানে তুমি চেঞ্জ করতে পারতেছো না, প্রতিটা বছর একভাবেই চলে আসতেছে, ঠিক আছে? দ্রব্যমূল্য ইনফ্লেশন বাড়তেছে, বাট তুমি কিছু করতে পারতেছো না। এই যে সাপোজ কিছুদিন আগে এই যে মানে যে মধ্যপ্রাচ্যের যে সংকট, এই সংকটের মধ্যে তোমার কি হয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেলের রিজার্ভ আছে, কিন্তু তারপরে কি হয়েছে, তেলের দাম বেড়ে গেছে, ঠিক আছে? সবকিছুর দাম বেড়ে গেছে, কিন্তু এটা কারা করছে, এটা কতিপয় মানে যারা কালো ব্যবসায়ী তারা করছে, কিন্তু তুমি এটা মানে তুমি এটা শেষ করতে পারতেছো না। দেখো প্রিভিয়াস ইয়ার গুলোতে আমরা কি দেখছি, যে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, পেঁয়াজ মজুত করে রাখছে, পেঁয়াজের দাম মনে করো পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ থাকা অবস্থায় পেঁয়াজের দাম বাড়ছে, কাঁচামরিচের দাম 400 টাকা 500 টাকা হয়ে গেছে। তো এই যে যে বিষয়গুলো, এগুলো তো আমরা নিজেরা মানে চেঞ্জ করতে পারতেছি না, ঠিক আছে? যেগুলোর সাথে মানে কবি বলতেছে এগুলোর সাথে আমি জড়িয়ে পড়েছি, ঠিক আছে? ওই কথাগুলো। এখন কবি দেখো কি একটা প্রশ্ন করছে, কোশ্চেন, এবার কবি নিজেকে প্রশ্ন করছে, ও মি, হাই আমি, সো স্যাড, এত দুঃখ, মানে দুঃখজনক ভাবে রিকার্নিং মানে ফিরে আসছে, রিকার্নিং মানে বারবার ফিরে আসা, হট গুড এম দিস, মানে এসবের মাঝে কি ভালো আছে, ঠিক আছে? ও মি মাই লাইফ, অর্থাৎ হতাশা প্রকাশ করেছে কবি, ঠিক আছে? কারণ কবি প্রশ্ন করছে যে হাই আমি, এত দুঃখজনক ভাবে এই জিনিসগুলো ফিরে আসছে, তবে এসবের মাঝে কি ভালো আছে, হাই আমি হাই জীবন, অর্থাৎ কবির জীবন, মানে এই জিনিসগুলো নিয়ে কবি খুবই হতাশ। কিন্তু কবি বলতেছে যে আসলে এত যে সমস্যাগুলো, সমস্যাগুলোর মধ্যে মানে ভালো কি আছে? তো দেখো অ্যান্সারটা কি, that you are here, that life exists an identity, that the powerful play goes on and you may contribute a verse, অর্থাৎ এর উত্তর হচ্ছে তুমি যে এখানে আসো, অর্থাৎ তুমি যে পৃথিবীতে আসো বা সমাজে আসো, এর মানে জীবন আছে, এর মানে তোমার জীবন আছে এবং তোমার নিজস্ব একটা সত্তা বা সত্তা আছে, ঠিক আছে? তোমার নিজস্ব একটা পরিচয় আছে। এই যে শক্তিশালী যে নাটক পৃথিবীতে মঞ্চায়িত হচ্ছে, আর এতে তুমি একটি ছন্দ যোগ করতে পারো, অর্থাৎ এই ছন্দটা বলতে কি, তুমি একটা তোমার নির্দিষ্ট তোমার জায়গা থেকে তুমি একটা পজিটিভ ইনিশিয়েটিভ নিতে পারো, ঠিক আছে? দেখো আমি যদি এই কবিতাটারে সামারাইজ করি, তাহলে বিষয়টা আজকে কি, আমাদের সমাজে আমরা অনেক সময় নিজেদের জীবন নিয়ে খুবই হতাশ, পারিপার্শ্বিকতা, বেকারত্ব, পারিবারিক মনে করো কোন্দল বা ঝামেলা, বা ব্যক্তিগত লাইফ, রিলেশনশিপ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা মনে করো পড়াশোনার বিষয় নিয়ে, ক্যারিয়ার নিয়ে অনেক হতাশ। আমরা যখন দেখি যে আমাদের চারপাশে মানুষ ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে, বা আমরা যখন দেখি আমাদের চারপাশে মানুষ আঙুল ফুলে কলা গাছাচ্ছে, কিন্তু সে কিন্তু অশিক্ষিত অথবা সে ততটা যোগ্য নয়, তখন আমাদের লাইফ নিয়ে আমরা খুবই হতাশ হয়ে পড়ি, এবং হতাশে আমরা কি বলি যে কি জীবন দিছো আল্লাহ, সবাই সবকিছু হচ্ছে, আমার হচ্ছে না, আমি তো আমার জায়গায় সঠিক। এই হতাশার মধ্য দিয়ে কবি মানে এখানে এরকম বোঝানো হয়েছে যে দেখো আমাদের সোসাইটিতে কত রকম মানুষ বসবাস করে, ঠিক আছে? তারা, আমরা এর থেকে বেরোতে পারতেছি না, দুর্নীতির থেকে আমরা বেরোতে পারতেছি না, আমরা যতই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করি, কিন্তু আমরা দুর্নীতি থেকে বেরোতে পারতেছি না। কিন্তু সর্বসাকুল্যে এখানে একটা বিষয়, যে কবি লাস্টে একটা উত্তর দিয়েছেন যে এর মানে আমার জীবন আছে, আমি এই সোসাইটিতে বসবাস করে আমার একটা জীবন আছে, আমার নির্দিষ্ট একটা পরিচয় আছে, যে আমি একটা স্টুডেন্ট বা আমি মানে একটা ভালো মানুষ, এটা আজকে আমার পরিচয়। এবং এই যে শক্তিশালী যে পৃথিবীতে যে নাটক চলতেছে, এই শক্তিশালী যে ইস্টাবলিশমেন্ট, এই ইস্টাবলিশমেন্ট বলি আমি, এই শক্তিশালী ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে আমি কিছু করতে পারতেছি না, তবে আমি কি করতে পারি, আমার এই যে যে ভালনারেবল লাইফ, এই লাইফে আমি একটা ছন্দ যোগ করতে পারি। কি ছন্দ? আমার জায়গা থেকে আমি ভালো থাকবো, আমার জায়গা থেকে আমি সঠিকটা করবো। তো শিক্ষার্থীরা, আশা করি কবিতাটা তোমাদের কাছে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, এবং আশা করি তোমরা কবিতাটা সুন্দর করে বুঝতে পারছো। তো প্রতিটা লাইন ভালো করে পড়বা এবং এইভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা, তাহলে পরীক্ষায় ভালো ভাবে লিখে আসতে পারবা, এবং প্রতিটা বিষয় কনসেপ্ট তোমার কাছে খুব সহজ হিসেবে মানে উপস্থাপিত হবে, ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই
ভালো থাকবা এবং পড়াশোনা করবা এবং নিজেদের মানে যে অবস্থানে আছো সেই অবস্থান থেকে সবসময় চেষ্টা করবা যে আমি আজকে যে জিনিসটা জানি তারপরের দিন আমি আরেকটা জিনিস জানলাম এবং এই জিনিসটা জানার মাধ্যমে আমি আমার সামনের জীবন আগে যাবো। দেখো বিষয়টা আজকে কি, জীবনে 5 মিনিট বোকা থাকার চাইতে আজীবন বোকা থাকা এটা মানে ঠিক না। তুমি একটা জিনিস জানো না, তুমি ঠিক আছে তোমার একটা বন্ধু জানে, তুমি তার কাছে থেকে জানিয়ে নিলে, তাহলে ওই বিষয়টা তুমি আজীবন মনে করো তুমি শিখে ফেলাইলে। কিন্তু তুমি যদি আজকে মনে করো ওই জিনিসটা না জেনে বলো কি হ্যাঁ ঠিক আছে পারি, হবে হবে, কিন্তু এই জিনিসটা করলে তুমি আজীবন বোকা থেকে যাবা। তো সবাই সবার জায়গা থেকে যথেষ্ট চেষ্টা করবা, সবসময় পড়াশোনা করবা, কারণ যে মৃত্যুর মানে মায়ের কোল থেকে মৃত্যুর এই পর্যন্ত সবসময় শিক্ষা অর্জন করার কথা বলা হয়েছে আমাদের ইসলাম ধর্মে। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।